জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সারা রাত ধরে নির্যাতন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বইয়ের মধ্যে আবরার ফাহাদ ভাইকে শহীদ করা হয়েছে সারা রাত ধরে নির্যাতন করে শিবির সন্দেহে। এবং এই শিবির সন্দেহে কাউকে সারা রাত ধরে নির্যাতন করলেও কেউ এটা নিয়ে কথা বলতো না। শিবির তার কোনো মানবাধিকার থাকতে নেই, তাকে মেরে ফেললেও সবাই তাকে নিয়ে সেলিব্রেশন করত। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের ভাইদের উপর যখন নির্যাতন হচ্ছিল সেই সময়ে রাষ্ট্রের যে মিডিয়াগুলো ছিল তারাও এই অন্যায়কে তারা প্রশ্রয় দিয়েছিল। এই হাসিনাকে ফেসিস্ট হয়ে উঠতে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, মিডিয়া তারা সহযোগিতা করেছিল। এবং 2013 সালে আপনারা জানেন সেই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করার মাধ্যমে হাসিনার ফেসিবাদকে দীর্ঘায়িত করা হয়েছিল। বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল। এবং তখন থেকে বাংলাদেশে মব জাস্টিস কায়েম হয়েছিল, বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি। তো এই সময়ে বিশেষ করে যদি বলি, আমি যে ক্যাম্পাসে এখন ভিপি হিসাবে দায়িত্ব পালন করছি ডাকসুতে, সেই ক্যাম্পাসের অবস্থা যদি বলি, সেই ক্যাম্পাসে শত শত হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন রাকিব ভাইয়ের কথা, সে রাষ্ট্রবিজ্ঞান একজন শিক্ষার্থী ছিল, সারা রাত ধরে তারা নির্যাতন করা হয়েছে। ফেসবুকে পোস্ট দিয়েছিল, শিবির সন্দেহ হয়েছিল। এরপরে সকালবেলা যখন রাকিব ভাই পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে বলেছিল তোর পানি খাওয়ার অধিকার নেই, তুই প্রস্রাব খা। চিন্তা করা যায় কি বর্বর হতে পারে, কি জঘন্য মানসিকতা হতে পারে। পরবর্তীতে এই রাকিব ভাইকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছিল, তার পা ভেঙে 12 টুকরা হয়ে গেছে। এরপর তাকে থানায় দেওয়া হয়েছিল, মামলা দেওয়া হয়েছে, তার ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরকম অসংখ্য শিক্ষার্থীর কথা আমরা বলতে পারবো। সর্বশেষ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস এই সন্ত্রাস মুক্ত হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরুম, গ্যাস রুম মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে আমরা আজাদির কথা বলতে পারছি, বাংলাদেশে আজকে আমরা ইনসাফের কথা বলতে পারছি। বাংলাদেশে আজকে মানুষ মুক্তি পেয়েছে, তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সুতরাং এই জুলাই বিপ্লবের যারা মূল হিরো আছে, জুলাই বিপ্লবের যারা শহীদ, তারা হচ্ছে আমাদের মূল হিরো। এই বিপ্লবের কোনো একক মাস্টার মাইন্ড নাই, এই বিপ্লবের একক কোনো হিরো নাই। এই বিপ্লবের হিরো হলো আমাদের শহীদ আবু সাইদ, এই বিপ্লবের হিরো হলো আমাদের শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত। এবং বিপ্লবে আমাদের যে সমস্ত ভাই বোনরা শহীদ হয়েছে তারা এই বিপ্লবে আমাদের মূল হিরো। সুতরাং আমরা যেন এই হিরোদের কথাগুলো সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখি, কারণ এই হিরোদের মাধ্যমে আজকে আমাদের এই বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। এবং এই বিপ্লবের হিরো হলো আমাদের গাজীরা, যারা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, তারাই হচ্ছে আমাদের হিরো। আমরা কি তাদের কথাগুলো সবসময় মনে রাখতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই বিপ্লবের এই হিরোদের যদি পারসেপশনগুলো দেখেন, তাদের ভাবনাগুলো দেখেন, তারা কি চেয়েছিল যখন আন্দোলন হচ্ছিল, তারা সবসময় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল, তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। তারা বাংলাদেশে জাস্টিস এনশিওর করতে চেয়েছিল। তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এই বাংলাদেশে গত 54 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামীর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এবং আধিপত্যবাদী শক্তির কালো ছোঁয়ায় আমাদের যে সীমাহীন সম্ভাবনা সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেটা থেকে মুক্তির জন্য এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য জুলাই বিপ্লব হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল ফেসিবাদী যে কাঠামো আছে সেই কাঠামোকে বিলুপ্ত করে নতুনভাবে সবকিছু শুরু করা, নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সকল মানুষের, সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। ঠিক না? সেই জন্য তো জুলাই বিপ্লব হয়েছে। তো আজকে বিপ্লবের পরে বিপ্লবের যারা ফসল গড়ে তুলে নিয়েছেন, আজকে তারা বিপ্লবকে ধারণ করতে চায় না, তারা বিপ্লবের কথাগুলো তারা ভুলে গিয়েছেন। শহীদ ওসমান হাদির কথাগুলো একটু মনে রাখবেন। শহীদ ওসমান হাদি তিনি বলেছেন জান দিব কিন্তু জুলাই দিব না। ওসমান হাদি বিপ্লবের পরে পুরো সময় জুড়ে তিনি জুলাই আকাঙ্ক্ষার কথা বলেছেন, শহীদদের কথাগুলো বলেছেন, ইনসাফের কথাগুলো বলেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমরা তার বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে পেয়েছি। শহীদ ওসমান হাদিকে এই আধিপত্যবাদী শক্তি
তারা হত্যা করে ভেবেছিল ওসমান হাদির কণ্ঠস্বরকে তারা থামিয়ে দিতে পারবে, কিন্তু আজকে বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে এবং সারা পৃথিবীব্যাপী শহীদ ওসমান হাদি ছড়িয়ে পড়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন। এবং আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, শহীদ ওসমান হাদি যে আজাদির স্বপ্ন দেখতো, যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতো, ইনশাআল্লাহ বাংলার জমিনে সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। গোলামি না আজাদি, আজাদি আজাদি। গোলামি না আজাদি, আজাদি আজাদি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। শহীদ ওসমান হাদির সাথে আমার অনেক স্মৃতি আছে এবং ওসমান হাদি ছিল আমাদের মেন্টর। এই বাংলাদেশের আমরা যদি এখন দেখি, বাংলাদেশের বিপ্লবের পরে একটা চমৎকার একটা জেনারেশন তৈরি হয়েছে। আমি এই জেনারেশন নিয়ে খুবই আশাবাদী। এই জেনারেশন, যে জেনজি জেনারেশন আমরা বলি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জেনারেশনে আগামী বাংলাদেশ তার নেতৃত্ব দিবে। তারা কোনো ধরনের রাজনৈতিক আদর্শিক দ্বন্দ্বের মধ্যে তারা থাকতে পছন্দ করে না। তারা বাংলাদেশটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। তারা বাংলাদেশের একটা ন্যাশনাল কনসেনসাসে তারা আনতে চায়। আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, আমাদের অর্থনৈতিক ভাবে আমরা কিভাবে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি, আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশ রাষ্ট্রকে একটা পূর্ণাঙ্গ একটা নেশন, একটা পূর্ণাঙ্গ একটা জাতি হিসাবে বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার সেটা করতে তারা প্রস্তুত। সেটা তারা জুলাই প্রমাণ করেছে। ইনশাআল্লাহ সামনে যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি, সে বাংলাদেশ বিনির্মাণে এই জেনারেশন কাজ করবে। কিন্তু আমাদের কষ্ট লাগে রাজনৈতিক দল যারা আজকে জুলাইয়ের উপর ভিত্তি করে তারা আজকে ক্ষমতায় এসেছে, আমাদের কষ্ট লাগে তারা আজকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তারা এমন ভাষায় কথা বলে, তাতে এমন দাম্ভিকতা আমরা দেখতে পাই, যেটা তারা আগের যে অবস্থান ছিল সেই অবস্থানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা ওই দলের 31 দফা দেখতে পেয়েছি, আমরা ওই দলের বিভিন্ন ধরনের সংস্কারের কথা আমরা আগে শুনতে পেয়েছি, কিন্তু আজকে ক্ষমতা আসার পরে তারা এই সংস্কারকে তারা ধারণ করতে চায় না। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করতে চায় না, যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। তা আমরা অনুরোধ করবো ছাত্র সমাজের পক্ষ থেকে, অনেক তো হয়েছে, এত রক্ত দেওয়ার পরে 55 বছরে আমরা এত রক্ত দেওয়ার পরেও আমাদেরকে যদি আবার সেই আগের কথাগুলো বলতে হয়, তাহলে এই বাংলাদেশ রাষ্ট্র আমরা কখন বিনির্মাণ করবো? অনেক হয়েছে। আসুন আমরা একসাথে মিলে আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে গণভোট হয়েছে এবং যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা, যে কমিটমেন্টগুলো আপনারা সমাবেশের মধ্যে দিয়েছেন, আসুন সেগুলো একসাথে মিলে আমরা বাস্তবায়ন করি। এরপরে যাতে রাজনৈতিক আদর্শ থাকতে পারে সেটা আপনারা করেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে একসাথে মিলে আমরা একটু গড়ি, সে জায়গায় আপনারা একমত না? সুতরাং আমরা আশা করছি ইনশাআল্লাহ যা হয়েছে আপনারা এই বিষয়গুলো থেকে দূরে সরে এসে এখন নতুনভাবে আমাদের বাংলাদেশকে নির্মাণ করার জন্য আপনারা একসাথে কাজ করেন। আমরা যখন জুলাই বিপ্লব করছিলাম, সেই জুলাই বিপ্লবের কঠিন সময়গুলো আমার কথা মনে আছে। সেই কঠিন সময়ে আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, যখন কারফিউ জারি ছিল, সেই সময়ে আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছিল, কিন্তু আল্লাহর উপর ভরসা করে আমরা আন্দোলন কন্টিনিউ করেছি। যে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, যখন আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল, ওই সময়ে 9 দফা প্রণয়ন করা এবং 9 দফা মিডিয়াগুলোতে প্রচার করার ক্ষেত্রে এখানে প্রবাসী আমাদের ভাই বোন যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল। যখন গণহত্যা হচ্ছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ জারি করে একদিনে 100-200 মানুষদেরকে খুনি হাসিনা যখন হত্যা করছিল, সেই সময় আমার এই প্রবাসী ভাই বোনরা তারা এই লন্ডনে, এই ইউকেতে, লুটনের মধ্যে তারা আন্দোলন সংগ্রাম করেছিল। সারা দুনিয়াব্যাপী এই গণহত্যার ঘটনাগুলো ছড়িয়ে দিয়েছিল। সে কারণে আমরা শ্রদ্ধার সাথে আপনাদের অবদানগুলো স্মরণ করছি এবং দীর্ঘ ফেসিবাদী সময়ে আপনারা সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন। আপনারা সবসময় আধিপত্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন, আপনারা ইনসাফের পক্ষে কথা বলেছেন। সুতরাং এই বিপ্লবের পেছনে আপনারা এক একজন কারিগর। আমরা আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ তাআলা আপনাদের এই কাজগুলোকে, আপনাদের এই অবদানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। এখন এই বিপ্লব পরবর্তীতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এই বাংলাদেশের আকাঙ্ক্ষার কথাগুলো আপনাদের থেকে বেশি শুনি। আমরা যখন নতুন বাংলাদেশের স্বপ্নের কথাগুলো বলি, তখন সবচেয়ে বেশি
আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করে উৎসাহ করতে আমাদের প্রবাসী ভাই বোন। তো এই প্রবাসী ভাই বোনদেরকে যেভাবে রাষ্ট্রের পক্ষ থেকে মর্যাদা দেওয়া দরকার, সম্মানিত করা দরকার, তাদের মতামতগুলো দেওয়া দরকার, তাদের মেধাগুলোকে দেশের কাজে লাগানো দরকার, এখন পর্যন্ত আমরা সেটা করতে পারিনি। আমাদের রাজনীতিবিদরা বক্তব্য যখন দেয়, বক্তব্য দেওয়ার সময় তারা আপনাদেরকে রেমিটেন্স ফাইটার বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু সত্যিকার অর্থে আপনাদের যে মর্যাদা দেওয়া দরকার সেটা কিন্তু তারা দেয় না। আমার এই দেশের হিউজ হিউম্যান রিসোর্স আছে, একটু যদি আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তারা সারা দুনিয়া নেতৃত্ব দেওয়ার মতো তাদের সেই ক্যাপাসিটি আছে। কিন্তু আমার এখান থেকে যে সমস্ত আমার দেশ থেকে আমার ভাই বোনরা যারা প্রবাসে আসে, নিজের মতো করে তাদেরকে স্ট্রাগল করে এখানে আসতে হবে। আমরা কি পারি না আমার এই ভাই বোনদেরকে একটু প্রশিক্ষিত করতে, তাদের কি পারি না একটু ট্রেনিং করতে? যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে, সে যে যেখানে আসতে চায়, যে কাজ করতে চায়, তাদেরকে যদি আমরা একটু 3 মাস 6 মাস 1 বছর মেয়াদে যদি তাদেরকে একটু কোর্স করাইতে পারি, এবং রাষ্ট্র যদি একটু সিরিয়াস হয়, তাহলে তো ওনাদের এইখানে আসার পরে যে স্যালারি পাওয়ার কথা তার চেয়ে 5 গুণ 10 গুণ বেশি স্যালারি পাওয়ার কথা। সেই ধরনের তাদের ক্যাপাসিটি আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু এই কাজগুলো করে। প্রবাসীদেরকে যারা এই হিউম্যান রিসোর্স আছে, তাদেরকে সত্যিকার অর্থে রিসোর্স হিসেবে তাদের দেশের বাইরে প্রেরণ করে। কিন্তু আমাদের দেশের জায়গা থেকে সেটা আমরা করতে পারিনি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা সবসময় আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায়। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আলটিমেটলি এই জাতির মুক্তি আসবে না। সে কারণে আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি এবং আমরা চেষ্টা করছি, যেহেতু আমি একজন নির্বাচিত শিক্ষার্থীদের ছাত্র প্রতিনিধি, সেই জায়গা থেকে এই বিষয়গুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আমি যখন ডাকসু নির্বাচন করছিলাম এবং ডাকসু নির্বাচনের আগে আমরা বারবার বলছিলাম, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ছাত্র সংগঠন করছি, ছাত্র সংগঠনগুলোর মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মোটিভেশন দেওয়া। ছাত্রদের মূল কাজ হচ্ছে আগামীর জন্য নিজেদেরকে প্রস্তুত করা। এবং বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে আমরা হাইলি পলিটিক্যাল ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করছি, যে বিশ্ববিদ্যালয় মানে হলো ছাত্র রাজনীতি মানে হলো নেতার পিছনে ঘোরা, ছাত্র রাজনীতি মানে হলো রুম দখল করা, ছাত্র রাজনীতি মানে হলো কাউকে ক্ষমতা প্রদর্শন করা, ছাত্র রাজনীতি মানে হলো ফাও পাওয়া, ছাত্র রাজনীতি মানে হলো বিভিন্ন জায়গায় গিয়ে নেতার পিছনে প্রোটোকল দেওয়া। এই ধরনের ছাত্র রাজনীতি দিয়ে তো এই জাতি মুক্তি হবে না। ছাত্র রাজনীতি হবে ওয়েলফেয়ার সেন্ট্রিক রাজনীতি। ছাত্র রাজনীতি হবে আগামীর জন্য নিজেকে প্রস্তুত করার রাজনীতি। ছাত্র রাজনীতি হবে পলিসি বেসড রাজনীতি। ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়াস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস গুলো নিয়ে যাব, আমরা আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে, আমাদের উদ্ভাবনী দিয়ে আমরা শিক্ষার্থীদের মন জয় করবো। এবং শিক্ষার্থীরা যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া ভালো লাগবে সেটা সমালোচনা করবে, কিন্তু এখানে কেউ হকিস্টিকতা ব্যবস্থা নিয়ে যাবে না। এবং সেটা জুলাই বিপ্লবের পরে আমরা প্রতিটি ক্যাম্পাসে প্রমাণ করেছি কিভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হয়। এবং সেই ছাত্র রাজনীতির উপর ভিত্তি করে আমাদের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলো ছিল, সেই প্যানেলের উপর শিক্ষার্থীরা আস্থা রেখেছে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ভূমিদশ বিজয় হয়েছে। এবং সেই সময় আমরা বলেছিলাম, আমরা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ পড়াশোনা করা, গবেষণা করা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, বিশ্ববিদ্যালয়গুলোকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, সেই জায়গা থেকে আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নেওয়ার পর আজকে প্রায় 9 মাস 9 মাস আমরা পার করছি। সেই কথা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। এখন বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষার্থীরা, তাদের মতামত অনুযায়ী শিক্ষার্থীদের কাছে আমরা অনেকগুলো সার্ভে করেছি, সেই সার্ভে রিপোর্টগুলো আপনারা দেখতে পেয়েছেন। শিক্ষার্থীরা মনে করে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশের মান বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ অনুভব করছে এবং ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বড় সংকট ছিল আবাসন সংকট। এই আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করে রাখার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হতো। এবং এই প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে মেরিটোরিয়াসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং এইখানকার যে আবাসন সংকট থেকে শুরু করে পরিবহন সংকট, এরপর স্বাস্থ্যের অনিরাপত্তা, অসংখ্য সমস্যা ছিল। আমরা প্রত্যেকটা সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কমিটমেন্ট যা দিয়েছিলাম সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামীতে যখন আমরা বাংলাদেশ রাষ্ট্র দায়িত্বের যখন আমরা পরিচালনার দায়িত্ব পাবো, বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে
প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 55 বছরে অসংখ্য নেতা হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আমাদের এই বাংলাদেশের অসংখ্য আমাদের লিডার আমরা পেয়েছি। তারা আমাদেরকে অনেক কথা দিয়েছে, কমিটমেন্ট দিয়েছে, নির্বাচন ইস্তেহার আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই অঞ্চলের মানুষের মুখকে আমরা দেখতে পাই না। তো সেজন্য আমাদের সৎ নেতৃত্ব দরকার, এমন নেতৃত্ব দরকার যাদের হাতে আমাদের জীবনের নিরাপত্তা থাকবে, আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে এবং সম্পদের নিরাপত্তা থাকবে। তো আজ তো আমার বাংলাদেশের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমি আশাবাদী ইনশাআল্লাহ যে নতুন জেনারেশন, সেই জেনারেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের সেই প্রকৃত মুক্তি ইনশাআল্লাহ আসবে। সেই জেনারেশনের উপর কি আপনারা আস্থা রাখতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আপনাদের যে ক্যাপাসিটি আছে, এখানকার যে কমিউনিটি আছে, ডায়াসপোরা কমিউনিটি, তাদের যে মেধা, তাদের যে যোগ্যতা, সেটাকে যদি আমরা একসাথে কানেক্টেড করি, আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আমরা একটা আমূল পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই জায়গা থেকে আমরা ডাকসুতে আমরা যে সমস্ত কাজগুলো মৌলিকভাবে আমরা করার চেষ্টা করেছি, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু আমি শেয়ার করি। আমাদের ক্যাম্পাসের মধ্যে আপনারা জানেন নারীদের জন্য 104 বছর ইতিহাসে কখনো মহিলাদের জন্য জিমনেশিয়াম হয়নি। তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা করেছিল আমরা দায়িত্ব নিলে নারীদের জন্য কোনো কাজ করবো না, কিন্তু আমরা এই 104 বছর ইতিহাসে নারীদের জন্য আমরা 80 লক্ষ টাকা খরচ করে বিশাল জিমনেশিয়াম তৈরি করেছি এবং নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, যেটা অনেক দিনের দাবি ছিল শিক্ষার্থীদের, সেটা আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। এবং আগামী মাসে আমরা নারীদের জন্য 2 তলা বিশাল একটা বাস নিয়ে আসতেছি, যেন নারীরা এক হল থেকে অন্য হলে নিরাপত্তার সাথে তারা যেতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ, সেটা আপনারা জানেন 65 ইয়ার্সের ইতিহাসে কোনো ধরনের সংস্কার হয় না। সেই ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদের আমরা আপৎকালীন সংস্কার করেছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা বড় ধরনের সংস্কার হবে। একটা বিশাল একটা এটা হচ্ছে একটা কালচারাল সেন্টার হবে এই মসজিদ, যেখানে নারীদের জন্য নামাজের জায়গা থাকবে বড়, এরপর কনফারেন্স রুম থাকবে, সেমিনার রুম থাকবে, লাইব্রেরি থাকবে। এর পাশাপাশি 2841 কোটি টাকার একটা প্রকল্প আপনারা ইতিমধ্যে জানেন। এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না সরকারের আওতায় 1500 সিটে একটা হল নির্মাণ হবে। এই হলগুলো নির্মাণ হলে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং একই সাথে গবেষণায় যেন বাজেট বাড়ানো হয়, সেটা নিয়ে আমরা বারবার কথা বলছি এবং আশা করছি এই গবেষণায় বাজেট বাড়ানো হবে এবং প্রকৃত যে মেধাবী শিক্ষার্থীরা আছে তাদের কাছে এই গবেষণার বরাদ্দ দেওয়া হবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল আমাদের মসজিদগুলো। আমাদের 18টা হল আছে, হল মসজিদগুলো আমরা সংস্কার করার চেষ্টা করছি, প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব স্থাপন করছি। এর বাইরে রিডিংগুলোতে আমরা এসে স্থাপন করছি। এর বাইরে যে সমস্ত শিক্ষার্থীদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। অনাবাসিক শিক্ষার্থী আছে, তাদের দীর্ঘদিনের দাবি ছিল সন্ধ্যাকালীন বাস সার্ভিস চালু করা। 104 বছর ইতিহাসে সেটা চালু হয়, সেটা আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ। এবং পরবর্তীতে আমরা শনিবারের বাস সার্ভিস, সেটা আমরা বিশ্ববিদ্যালয়কে বারবার বলেছি, কিন্তু তারা আমাদেরকে কোঅপারেশন করছিল। আমরা নিজেরাই ফান্ড নিয়ে আসছি, 3.5 কোটি টাকার ফান্ড, এটা আমাদেরকে সেটাও ওই জায়গায় সহযোগিতা করছিল না। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করে পরবর্তীতে আমরা আদায় করে নিয়েছি এবং শনিবারের বাস সার্ভিস ইতিমধ্যে চালু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ড, যেটা প্রতিষ্ঠা করতে কেউ সংস্কার হয়নি, সেটা আমূল পরিবর্তন করে জন্য আমরা 2 কোটি টাকা ফান্ড নিয়েছি। এইভাবে আমি অসংখ্য কথা তাদের কথা বলতে পারবো। আমি এটা বলার মূল কারণ হচ্ছে, যদি সঠিক পরিকল্পনা থাকে এবং দক্ষ নেতৃত্ব থাকে, তাহলে সব পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি বাংলাদেশের নেতৃত্ব যখন আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ, সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে পুরো বাংলাদেশের চেহারা পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলো দেখি, আমাদের এখানে সাউথ এশিয়া, এদের চায়না বেশি দিন না, কিন্তু 15 থেকে 10 বছরের মধ্যে তারা তাদের হিউজ চেঞ্জ হয়েছে প্রত্যেকটা জায়গায়। এবং তারাও কিন্তু আমাদের কোনো প্রবলেম ফেস করছে। সে কিন্তু বেইজিং এর কথা বলি, এটা হাইলি কম্পিটিটিভ একটা কান্ট্রি সিটি, কিন্তু তারা তাদের বর্জ্য ব্যবস্থাপনা, তাদের টেকনোলজি, তাদের হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট, তাদের ক্লিন অ্যান্ড গ্রিননেস, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা চমৎকারভাবে তারা ম্যানেজ করতে পারছে। তো আমরা কেন পারছি না? আমাদের মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপের ফেলিওর, তাদের প্রপার প্ল্যান, তাদের ভিশন নাই। তো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি নতুন যে প্রজন্ম আছে, যে তারুণ্য আছে,
তারা আগামী বাংলাদেশে আপনাদের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের পরামর্শ দরকার এবং আপনাদের দোয়া দরকার। এবং আরেকটা বিষয়, আপনাদেরকে যেভাবে সম্মানিত করা দরকার, কারণ আপনারা আমাদের দেশের অর্থনীতির তালিকা শক্তি, এই বা আপনাদের যেভাবে সম্মানিত এবং মর্যাদার আসন করা দরকার, সেটাকে আমরা আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কিন্তু ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, যখন যেদিন বাংলাদেশে জনতার সরকার প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের সকল অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং সারা পৃথিবীর দক্ষ যে রিসোর্স পার্সন গুলো বিভিন্ন প্রান্তে যাবে, সেটা হলো আমাদের বাংলাদেশের মানব সম্পদ ইনশাআল্লাহ। তো সেই জায়গায় আমরা আশা করছি আপনারা আমাদেরকে সার্বিকভাবে পরামর্শ দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং একই সাথে এই বাংলাদেশের এখন আমাদের একটা জায়গায় একমত হইতে হবে। আমাদেরকে যারা গণহত্যা করেছে, শিশু হত্যা করেছে, গত 16 বছর আমাদের সকল ধরনের অধিকার যারা হরণ করেছে, এই ফেসিবাদী শক্তিকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমার ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, তাদের এই বিচার স্বাধীন বাংলাদেশে হইতে হবে। এই জায়গায় কোনোভাবে ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেন কেউ আর কখনো ফেসিস্ট হতে না পারে, সেই জন্য এই ফেসিবাদী শক্তির বিচার, এক্সাম্পলারি পানিশমেন্ট স্বাধীন বাংলাদেশে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং সে জায়গায় আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের বিগত সময়ে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আশা করছি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এবং সেই বাংলাদেশ আমি মনে করি আর বেশি দূর না ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য আপনারা বিগত সময়ে আমাদের যেভাবে সহযোগিতা করেছিলেন, ভবিষ্যতেও সার্বিকভাবে আপনারা পরামর্শ দিয়ে, দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই জেনারেশনে ইনশাআল্লাহ আগামী 1 দশকের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আগামী যে দশক, সেই দশক হবে আমাদের দশক ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। এখানে যারা আছেন সবাইকে আমি ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিচ্ছি। শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পাশে আছে। দেশে গেলে অবশ্যই আসবেন, ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত এবং ডাকসুতে চায়ের দাওয়াত দিয়ে এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।